আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা সাহিত্য কণিকা বইয়ের ৬৮ পৃষ্ঠা বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদের এই গল্পটা তোমাদেরকে পড়বো, শোনাবো। এটা একটা প্রবন্ধ টাইপের লেখা। তো এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে। যদি কেউ বলো যে না, আমি সৃজনশীল অ্যান্সার করবো না, তবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং এমসিকিউর জন্য তোমাদের শিখতে হবে। দেখো, বাংলা ভাষার জন্মকথা কে লিখছে? হুমায়ুন আজাদ। কে লিখছে? হুমায়ুন আজাদ লিখছে এই বাংলা ভাষার জন্মকথা, এই লেখাটা, প্রবন্ধটা। বলছে যে কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা। তাহলে আমাদের বাংলা ভাষার জন্মই কোথায়, তাই না? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো? বা যেমন বীজ থেকে গাছ জন্মে, তেমনি ভাবে জন্ম নেয় ভাষা? না, আসলে ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। ভাষা কি মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, বা কোনো কল্পিত স্বর্গ থেকেও আসেনি। হুমায়ুন আজাদের মধ্যে কোথা থেকে আসেনি বাংলা ভাষা? স্বর্গ থেকে আসেনি, কল্পিত কোনো স্বর্গ থেকে আসেনি। তো এখন আমরা যে বাংলা ভাষা বলি, ১,০০০ বছর আগে ঠিক এমন ছিল না, ১,০০০ বছর পরও ঠিক এমনি থাকবে না। তাহলে কেন থাকবে না বলো? কারণ ভাষার ধর্মই বদলে যাওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাষার ধর্মই বদলে যাওয়া কথাটি ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা তোমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, সৃজনশীলের খতে আসতে পারে। তো আমি তোমাদেরকে অধ্যায় শেষে প্রশ্নগুলো দিয়ে দিব। ওকে, তোমরা আগে বইটা ভালো করে শিখো, তারপর তোমরা এগুলো আলাদাভাবে কি কি শিখতে হয় এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিই। তোকে ভাষার ধর্মে হলো বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশের ভাষা ছিল। সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। তো মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। তাহলে মানুষের মুখে মুখে কি বদলে যায়? মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। তাহলে মানুষের মুখে মুখে কি বদলে যায়? ভাষার ধ্বনি। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে থাকতে পারে, একই জিনিস, একই উত্তর হবে, যে ভাষার ধর্ম বদলে যাও, ওইটার মতো করে লিখতে পারবা। তো রূপ বদলে যায় শব্দের, আর বদল ঘটে অর্থের। তার মানে শব্দের কিন্তু আমরা জানি, শব্দের ইংরেজি শব্দতত্ত্বর, এর ইংরেজি হলো মরফোলজি। এই মরফোলজির ছোট্ট একটা রূপ হলো মরফিম। এই মরফিম মানেই হলো রূপ। আসলে শব্দের কিন্তু একটা রূপ আছে, শব্দের একটা রূপ আছে। এখন এই রূপটা বদলে যায়, শব্দের রূপটা বদলে যায়, আবার বদল ঘটে অর্থের। অর্থেরও কি হয়ে যায়? বদল হয়ে যায়। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি যেন একটা নতুন ভাষা হয়ে উঠেছে। আর অনেকদিন গেলে কি মনে হয়? অনেকদিন গেলে মনে হয় যে এই ভাষাটা একটা কি ভাষা? নতুন ভাষা। এই ভাষাটা একটা নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ভাষায় বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। এভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়ে কিন্তু বাংলা ভাষার জন্ম হয়। তাহলে আজ থেকে ১০০ বছর আগে কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না যে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। আজ থেকে ১০০ বছর আগেও, মানে কত বছর আগে বলো তো? আজ থেকে ১০০ বছর আগে কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না এই বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ চিন্তাও করে নেই যে এই ভাষা কোথায় থেকে আসছে। হ্যাঁ, এই ১০০ বছর আগে, বেশি দিন আগে। কেউ ভাবেও নেই যে এই বাংলা ভাষা কোথায় থেকে আসছে। আসলে কেউ ভাববার প্রয়োজনও মনে করেনি। কেউ জানতো না কত বয়স এ ভাষার। তো সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃতই বাংলার জননী। তাহলে বাংলার জননীকে সংস্কৃত, এবং বাংলা হলো সংস্কৃতের মেয়ে। তবে দুষ্ট মেয়ে, যে মেয়ে মায়ের কথা মতো চলেনি। তো সেক্ষেত্রে দেখো, এই বাংলা ভাষার উৎপত্তি নিয়ে অনেকে বলছে সংস্কৃতই হলো বাংলা ভাষার মূল উৎপত্তি স্থল। তাহলে এটা কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে যে সংস্কৃত বাংলার জননী, এটা ব্যাখ্যা করো। অথবা বাংলা সংস্কৃতের মেয়ে, এটা ব্যাখ্যা করো। বাংলা কেন দুষ্ট মেয়ে বলা হয়েছে, এটা ব্যাখ্যা করো। সবগুলো প্রশ্নের উত্তর সেম, কারণ বাংলা ভাষা অনেক শব্দ সংস্কৃত ভাষা থেকে আসছে। তবে এই সংস্কৃত ভাষা থেকে কিন্তু সোজাসুজি বাংলা ভাষা আসেনি। সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে তারপর বাংলায় আসছে। যেমন সংস্কৃত ছিল হস্ত, প্রাকৃতিত হয়ে গেছে হত্থ, বাংলা হয়ে গেছে হাত। ধীরে ধীরে বিভিন্ন ভাবে চেঞ্জ হয়ে কি হয়েছে? বাংলা ভাষায় আসছে। যেহেতু সরাসরি বাংলায় আসে নাই, এবং অনেক রূপ চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক এমন শব্দ আছে সংস্কৃত থেকে আসছে, বাট সংস্কৃতের সাথে কোনো মিল নেই। সেই জন্য বলছে না চলে চলে অন্যরকম হয়ে গেছে। মেয়েরা যখন মার কথা শোনে না, তো তখন তারা কিন্তু কি হয়ে যায় তোমরা জানো ভালো করে, তখন তারা একটু অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, মার কথা মতো না শুনে। তাহলে এরকম দুষ্ট মেয়ে হয়ে গেছে, হ্যাঁ, যে মার কথা শুনে না। বাংলা ভাষা এরকম পুরো চেঞ্জ। তবে ১৯ শতকে আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাহলে ১৯ শতকে, কত শতকে? ১৯ শতকে। আসলে ১৯ শতকে বাংলা গদ্যের সূচনা শুরু হয়। তো ১৯ শতকে একদল লোক মনে করত যে বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক অনেক দূরের, এত ঘনিষ্ঠ না, মানুষ যতটা বলে তত না। তাদের মধ্যে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা না, মানে সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেনি তাদের মতে। ১৯ শতকের
একদল ব্যাকরণবিদদের মতে বা একদল লোকের মতে, তাহলে ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। তাহলে সংস্কৃত ছিল সমাজের উচ্চ শ্রেণীর মানুষের লেখার ভাষা। এখন একটা সংস্কৃত কিন্তু সবাই বলতে পারতো না। সমাজে যারা উচ্চ শ্রেণীর মানুষ ছিল তারা হলো সংস্কৃত ভাষায় লেখালেখি করত। এটা তো কথ্য ছিল না, এটা মানুষ কথাও বলতো না। তাহলে কিভাবে এটা থেকে বাংলা ভাষা তৈরি হয়েছে? আর মানুষ তো কথা বলতো নানা রকম প্রাকৃত ভাষায়। কোন ভাষায়? প্রাকৃত ভাষায় কথা বলতো। এই প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। মানে এই ভাষায় মানুষ কথা বলতো। তারা বিশ্বাস করতো যে সংস্কৃত থেকে না, বরং কি হয়েছে, এই প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। তাহলে 19 শতকের একদল লোক এটা মনে করলো। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। এখন তাহলে কোন প্রাকৃত থেকে এ বাংলার উদ্ভব ঘটেছে? এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করে কে? প্রথম স্পষ্ট মত দেয় জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। কে বলতো? জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। ইংরেজ ছিল তারা। তারা তো সেই সময় তো ব্রিটিশ শাসন ছিল ভারতবর্ষে। অনেক ইংরেজরা ভারতবর্ষে ছিল। তারা বাংলার অনেক বিষয় নিয়ে গবেষণা করছে। তো প্রথম একজন স্পষ্ট মত দিছে, এনে হলো কে? জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। তিনি বলছে কি দেখো, বহু প্রাকৃতের একটি নাম হলো মাগধী প্রাকৃত। তাহলে এই যে বহু প্রাকৃতের মধ্যে একটা নাম হলো কি দেখো, একটা নাম হলো মাগধী প্রাকৃত। কি বলতো? মাগধী প্রাকৃত। তো তার মতে মাগধী প্রাকৃতের আবার একটা পূর্বাঞ্চলীয় কোন একটা শাখা থেকে বা রূপ থেকে জন্ম নিছে বাংলা ভাষা। তাহলে প্রাকৃত তো অনেক ছিল ভারতবর্ষে, তাহলে এর মধ্যে একটা নাম ছিল মাগধী প্রাকৃত। এই মাগধী প্রাকৃতের পূর্বাঞ্চলীয় শাখা থেকে নাকি বাংলা ভাষার জন্ম হয়েছে। পরে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এটা হলো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো আমাদের চোখে স্পষ্ট ধারণা ধরা দেয় এই বাংলা ভাষার ইতিহাস। আমরা কিন্তু এই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যখন বাংলা ভাষার উদ্ভব বিকাশ সম্পর্কে ইতিহাস রচনা করেন, আমরা বাংলার ইতিহাসটা জানতে পারি। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। পিছিয়ে যেতে হবে অন্তত কয়েক হাজার বছর, মানে এখন অনেক হাজার বছর পিছিয়ে যেতে হবে ইতিহাস জানতে গেলে। চলো আমরা যাই তাহলে শুনতে। ইউরোপ এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে, শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। মানে ইউরোপ আর এশিয়ার, চিন্তা করছে কোথায় ইউরোপ আর কোথায় এশিয়া, কিন্তু ইউরোপ এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে এবং শব্দে, মানে অনেকগুলো ধ্বনি আছে, শব্দ আছে, এদের মিল আছে। কিভাবে মিল থাকে? ইউরোপের ভাষা তো পুরাই সেন্স, তাই না? তারপরও অনেক ধ্বনি এবং শব্দে মিল আছে। ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখনো আছে, তার সবচেয়ে হলো পশ্চিম ইউরোপে, আর সবচেয়ে পূর্বে হলো ভারত বাংলাদেশ। দেখো, এই পশ্চিম ইউরোপ আর কি পূর্ব ভারত ও বাংলাদেশ, এখন এই শব্দগুলো প্রচলিত আছে, যেগুলো ধ্বনি অনেক মিল আছে। ভাষাতাত্ত্বিকরা এই ভাষাগুলোকে একটা ভাষা বংশের সদস্য বলছে। তারা বলছে এদের বংশ একই। কি বলছে? বংশ একই। তো তারা ওই বংশের কি নাম দিছে দেখো, ওই ভাষা বংশটির নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। তাহলে কি নাম দিছে? এই ভাষা বংশের নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো মানেই কিন্তু ভারত, ইন্ডিয়া থেকে INDO, ইন্দো। হ্যাঁ, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ মানে ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে অনেকে আবার ইন্দো বলতে ইন্দোনেশিয়া বোঝে না। ইন্দো মানে INDO, এটা ইন্দো মানে এটা ভারতই বোঝায়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো শাখা, যার একটা নাম হলো ভারতীয় আর্য ভাষা। দেখো ভালো করে বুঝো, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ আছে, একটা নাম কি? ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা। এই ভারতীয় আর্য ভাষা, এই প্রাচীন ভাষাগুলোকে বলা হয়তো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভাষাগুলোকে কি বলা হতো? প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে। প্রাচীন ভারতীয় এই আর্য ভাষার প্রাচীন রূপগুলো জানা যায় কোথায়? ঋগ্বেদের মন্ত্রগুলোতে। আমরা ঋগ্বেদ, এটা মনে রাখবা, উচ্চারণটা কিন্তু ঋগ্বেদ, সেখানে ঋগ ও ঋগ, ঋগ বেগের বেদ ও বেদ, ঋগ্বেদ। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপগুলো কোথায় জানা যায়? ঋগ্বেদের মন্ত্রগুলোতে। আমরা ঋগ্বেদের যে মন্ত্রগুলো আছে হিন্দুদের, ঋগ্বেদ, যজুর্বেদ, অনেক বেদের নাম আছে, এই বেদের মানে ঋগ্বেদ যেটা, তার মন্ত্রগুলোতে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপগুলো পাওয়া যায়। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশুখ্রিস্টের জন্মেরও 1000 বছর আগে। মানে বলা হয় যে এগুলো নাকি যীশুখ্রিস্ট মানে ঈসা আলাহিসাল্লামের জন্মের 1000 বছর আগে নাকি এগুলো লেখা হয়। তো বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা সেগুলো মুখস্থ করে রাখত। যেহেতু ধর্মগ্রন্থ ছিল ওদের, তা মুখস্থ করে রাখতো। শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে বদলে যেতে থাকে সে ভাষা। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা বা বৈদিক ভাষা। আমার ওই যে ঋগ্বেদের যে মন্ত্রগুলোতে যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা রূপবেদ ছিল, তো অনেক শতাব্দী পার হয়ে যায়। তো মানুষ কি করে, এই যে দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করতে থাকে সেগুলো মানে বদলে যেতে থাকে। আর মানুষ তখন কি করতে থাকে, একসময় মানুষ এই বেদের ভাষা বা বৈদিক ভাষা আর বুঝতে পারে না। মানে অনেকদিন না শুনতে শুনতে আর এটা তারা এই শব্দগুলো ভুলে গেছে।
এগুলো অর্থগুলো তারা বুঝে না। তখন ব্যাকরণবিদরা নানা রকম বিধিবদ্ধ করে একটা মানসম্পন্ন ভাষা সৃষ্টি করলেন। এই ভাষাটাই হলো কি বলতো, ব্যাকরণবিদরা নিজেরা তৈরি করছে নিয়ম দিয়ে, কতগুলো নিয়ম দিয়ে একটা ভাষা তৈরি করছে, নাম হলো সংস্কৃত। সংস্কৃত মানে কি? বিধিবদ্ধ পরিশীলিত শুদ্ধ ভাষা। খ্রিস্টপূর্ব 400 অব্দের আগেই এ ভাষা বিধিবদ্ধ হয়েছিল, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের 400 বছর আগে। তার মানে আমাদের একটা ভাষা বংশ নাম আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, তাই না? এখান থেকে একটা শাখার নাম হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা ছিল, এই ভারতীয় আর্য ভাষার একটা শাখা হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, এগুলো আমরা জানতে পারি কি ঋগ্বেদের আমরা মন্ত্রগুলোতে এগুলো জানতে পারি। হ্যাঁ, তো এখন এই ঋগ্বেদের মন্ত্রগুলো এখন তো সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে কালক্রমে। পরবর্তীতে কি করছে? পরবর্তীতে ব্যাকরণবিদরা কি করছে? একটা পরিশুদ্ধ বিশুদ্ধ একটা ভাষা তৈরি করছে নিজেরা নিয়ম দিয়ে। এটার নাম কিন্তু হলো সংস্কৃত। তাহলে এভাবে সংস্কৃত ভাষা আসছে পৃথিবী। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটা রূপ হলো ভারতীয় আর্য ভাষা। আর ভারতীয় আর্য ভাষার পরে আসছে হলো প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আর এরপরে ব্যাকরণবিদরা কি করলো? সংস্কৃত ভাষা সৃষ্টি করে। তো যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টা স্তর। তখন ভারতীয় আর্য ভাষার কয়টা স্তর ছিল? ভারতীয় আর্য ভাষার 3টা স্তর ছিল। তো প্রথম স্তরটির নাম ছিল বৈদিক বা বৈদিক সংস্কৃত। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এ ভাষার কাল, মানে এই বৈদিক সংস্কৃত ছিল। 3টা স্তরের মধ্যে কি ছিল? বৈদিক বা বৈদিক সংস্কৃত। আর খ্রিস্টপূর্ব 1200 থেকে 800 অব্দ পর্যন্ত এ ভাষার কাল ছিল। তার মানে ভারতীয় আর্য ভাষার 3টা স্তর ছিল। হ্যাঁ, একটা নাম ছিল বৈদিক সংস্কৃত, এটার টাইম হলো 1200 থেকে 800। দেখো তাহলে তারপর পাওয়া যায় সংস্কৃত। তার মানে এই 1200 থেকে 800, 1200 থেকে 800 কেন বলছে? তো সেক্ষেত্রে আগে খ্রিস্টপূর্ব কিন্তু উল্টাভাবে গণনা করা হয়। যেমন ঈসা আলাইহিস সালামের জন্মকে 1 সাল বলছে, তার পিছনের দিকে যাইতে যাও আরো আগের সালগুলো 2, 3 এভাবে। আর ঈসা আলাইহিস সালামের জন্মের পর একের পর থেকে আবার এভাবে এখন কিন্তু 2000 কত 2025। তাহলে এভাবেই কিন্তু সাল গণনা করা হয়েছে। আগে তো এখন মানুষ জানে না যে কোথা থেকে সাল শুরু হয়েছে, এই জন্য মানুষ উল্টাভাবে গণনা করতো। এই জন্য আগের মানুষের দেখবা জন্ম সাল বড়, মৃত্যু সাল ছোট, এরকম। তাহলে কি হলো? 1200 খ্রিস্টপূর্ব থেকে 800 খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল না বৈদিক ভাষা, তাই না? বৈদিক ভাষা। তারপর পাওয়া যায় সংস্কৃত। তারপর কি পাওয়া যায়? সংস্কৃত। খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে। কত অব্দের দিকে? 800 অব্দের দিকে। এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। তার মানে এটা চূড়ান্তভাবে এই সংস্কৃত ব্যাকরণ কি করেন? যেটা বৈদিক সংস্কৃত, এই ব্যাকরণটা বিধিবদ্ধ করে, মানে লিখিত হয়, নিয়ম সবকিছু নিয়ম ঠিক করা হয় ব্যাকরণবিদ পাণিনি। তোমরা এই পাণিনির বানানটা মনে রাখবা, পাণিনি বানানে কিন্তু মূর্ধন্য। বাংলাতে কয়েকটা শব্দ আছে ব্যাকরণবিদ, যেমন পাণিনি, কৃত্তিবাস, ওকে, বাল্মীকি, এই নামগুলো বানানগুলো মনে রাখতে হয়। এগুলো ব্যাকরণবিদের নাম হলো, এরা একটা অদ্ভুত টাইপ। পাণিনি বানানে মূর্ধন্য, এটা মনে রাখবা। বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তার মানে এই যে বৈদিক, যে আমরা সংস্কৃত বা বৈদিক সংস্কৃত বললাম, তাহলে বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। মানে বৈদিক সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। তাহলে মোটামুটি 450 থেকে শেষের দিকে এই ভাষাগুলো কথ্য ও লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন অংশে প্রচলিত ছিল। তাহলে এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম হলো অপভ্রংশ। তার মানে প্রাচীন ভারতীয় আর্য ভাষা, তারপর হলো কি মধ্য ভারতীয় আর্য ভাষা। তার মানে বৈদিক ও সংস্কৃত ছিল প্রাচীন ভারতীয়, আর প্রাকৃত হলো কি ছিল? প্রাকৃত হলো মধ্য ভারতীয় আর্য ভাষা। আর এগুলো 450 থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রচলিত ছিল। তো এই প্রাকৃত ভাষাগুলোর শেষ একটা স্তর আছে, এই শেষ স্তরের নামই হলো অপ্রভংশ, মানে যা খুব বিকৃত হয়ে গেছে। অপ্রভংশ মানে কি? যা বিকৃত হয়ে গেছে। তাহলে বিভিন্ন অপ্রভংশ থেকেই উৎপন্ন হয়েছে নানা আধুনিক ভারতীয় আর্য ভাষা, যেমন হলো বাংলা, গুজরাটি, হিন্দি, মারাঠি, পাঞ্জাবি। এই ভাষাগুলো সব হলো অপ্রভংশ থেকে সৃষ্টি হয়েছে। তাহলে কি পেলাম আমরা? যে প্রাচীন ভারতীয় আর্য ভাষা পেলাম, এর হলো তারপরে মধ্য ভারতীয় আর্য ভাষা, সে যে প্রাকৃত, প্রাকৃতের শেষ নাম হলো অপ্রভংশ। প্রাকৃতের শেষ নাম কি? অপ্রভংশ। এই অপ্রভংশ থেকে ভাষাগুলো সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে আসছিল পরবর্তীতে ভারতীয় আর্য ভাষা। তাহলে ইন্দো ইউরোপীয় একটা ভাষা বংশ আমাদের, ওকে। তারপরে ভারতীয় আর্য ভাষা, তারপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এগুলো দেখতে পাওয়া যায় ঋগ্বেদের মন্ত্রগুলোতে, ঋগ্বেদের মন্ত্রগুলোতে। তো এরপর হলো সংস্কৃত বৈদিক ভাষা। তো এগুলো কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে আসছে, এগুলোকেই বলা হয় আবার প্রাচীন ভারতীয় আর্য ভাষা।
তারপরে মধ্যভারতীয় আর্য ভাষা। তো এই মধ্যভারতীয় আর্য ভাষা হলো প্রাকৃত। প্রাকৃতকে মধ্যভারতীয় আর্য ভাষা বলা হয়। এরই একটা শেষ রূপের নাম হলো, প্রাকৃতের শেষ রূপের নাম হলো, তাহলে কি হলো? মধ্যভারতীয় আর্য ভাষা বলতে প্রাকৃত বোঝায়। তো প্রাকৃতের একটা শেষ রূপের নাম হলো অপভ্রংশ। তাহলে অপভ্রংশ থেকেই বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি ইত্যাদি ভাষাগুলো সৃষ্টি হয়েছে। এভাবে তোমরা এতটুকু মনে রাখবা, ওকে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন যে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা আসছে। বলছে যে মাগধী অপভ্রংশের কথা বলছে, আবার ডক্টর সুনীতি কুমার কি বলছে? পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষা আসছে এবং বাংলার সাথে হলো আসামি এবং উড়িয়া ভাষা নাকি আসছে। দেখো বাংলা, আসামি, উড়িয়ার কিন্তু অনেক মিল একদম। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়ার। এটা এমসিকিউ আসতে পারে যে বাংলার সাথে কার খুব ঘনিষ্ঠ সম্পর্ক? এটা হবে আসামি আর উড়িয়া ভাষার। কারণ এরা সবাই পূর্ব মাগধী অপভ্রংশ থেকে নাকি উৎপত্তি হয়েছে। আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলা ভাষার সঙ্গে কার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে, কেন রয়েছে সেগুলো? কেননা সেগুলো জন্মেছিল মাগধী অপভ্রংশের অন্য দুইটা শাখা থেকে। তবে একটা ছিল পূর্ব মাগধী অপভ্রংশ, তো এখান থেকে বাংলা, আসামি, উড়িয়া তৈরি হয়েছে। তো এখন মাগধী অপভ্রংশের আরো অন্য দুইটা শাখা ছিল, তো ওইখান থেকে হলো কি অন্যান্য ভাষাগুলো সৃষ্টি হয়েছে। যেমন ভাষাগুলো কি, যেমন হলো মৈথিলি, মাগধী, ভোজপুরিয়া, এগুলোকে বলা হয় যে বাংলার সাথে আত্মীয়তা রয়েছে। আর ঘনিষ্ঠ সম্পর্ক বললে লিখবা হলো আসামি আর উড়িয়া, মনে রাখবা। আর আত্মীয়তা রয়েছে কার সাথে? আত্মীয়তা রয়েছে এই যে মৈথিলি, মাগধী আর হলো ভোজপুরি, এদের সাথে আছে আত্মীয়তা। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্য এটা ভিন্ন মত পোষণ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার কি করছে দেখো, বাংলা ভাষা সম্পর্কে একটু ভিন্ন মত দিয়েছেন। তিনি বলেন কি, যে তিনি একটি প্রাকৃতের নাম দেন। তিনিও প্রাকৃতের নাম দেন গৌরী প্রাকৃত। তার মানে সবাই দেখো, সবাই হলো এই প্রাকৃত পর্যন্ত কোনো বাধা নেই। এই প্রাকৃত পর্যন্ত কোনো বাধা নেই। প্রাকৃতের পরে আইসা কেউ বলছে মাগধী অপভ্রংশ। মাগধী অপভ্রংশ একটা পূর্বাঞ্চলের শাখা থেকে বাংলা, আসামি, উড়িয়া তৈরি হয়েছে। অন্য দুইটা শাখা থেকে মৈথিলি, ভোজপুরি এগুলো তৈরি হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে আমার প্রাকৃতের থেকে তিনি আরেকটা নাম দিয়েছেন কি, গৌরী প্রাকৃত। প্রাকৃতের তিনি আরেকটা কি নাম দিয়েছেন? গৌরী প্রাকৃত। তিনি মনে করেন যে গৌরী প্রাকৃতের পরিণত একটা অবস্থায় হলো গৌরী অপভ্রংশ। মানে গৌরী প্রাকৃত একদম চেঞ্জ হয়ে গৌরী অপভ্রংশ হয়েছে, সেখান থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ওকে, তাহলে এটা তোমরা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানলা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা শব্দার্থগুলো পড়ে ফেলবা। তাহলে বাংলা ভাষার জন্মকথা এই প্রবন্ধটা হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। এটা একটা প্রবন্ধ। তো ভাষার ধর্মে বদলে যাওয়া, মানুষের মুখে মুখে বদলে যায় কি বলতো? ভাষার ধ্বনি। আর শব্দের বদল ঘটে, সেই সঙ্গে শব্দের অর্থেরও। একসময় মানুষ ধারণা করতো সংস্কৃত থেকে বাংলা ভাষা আসছে, কিন্তু সংস্কৃত ছিল লেখার ভাষা আর প্রাকৃত ছিল মুখের ভাষা। তো 20 শতকের গোড়ার দিকে মানুষের ধারণা হয় প্রাকৃত ভাষা থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয়েছে। জর্জ আব্রাহাম গ্রিয়ারসন প্রথম ভারতীয় উপভাষা নিয়ে বিস্তৃত গবেষণা করেন। তিনি দেখান যে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার জন্ম। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন গৌরী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়ীখাল গ্রামে। একজন কৃতি ছাত্র হিসেবে তার শিক্ষা জীবন শেষ করেন। তো বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তো তার গবেষণা গ্রন্থগুলো কি শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব, এগুলো। কিশোর পাঠকদের জন্য তিনি লিখছেন লাল নীল, দীপাবলি, কত নদী সরোবর, এগুলো কিশোরদের জন্য তার লেখা। এছাড়া তার রচিত কাব্যগ্রন্থগুলো দেখো একটু অন্যরকম, অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ উল্লেখযোগ্য। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 2004 সালে জার্মানির মিউনিক শহরে তার মৃত্যু হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা প্রবন্ধটা পড়ে ফেলবা। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। আমি তোমাদেরকে এরপরে এই অধ্যায়ের প্রশ্নগুলো দিয়ে দেবো। ভালো থেকো।